আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথমেটিক্স আয়োজিত যে ক্র্যাশ করছে। আজকে আমরা পড়তে যাচ্ছি প্রিন্সিপাল অফ ইকোনমিক্স। প্রিন্সিপাল অফ ইকোনমিক্স এর ফার্স্ট চ্যাপ্টার মডিউল এ তে আমরা ইকোনমিক্স এর বেসিক জিনিসগুলো শিখবো, ইন্ট্রোডাকশন জিনিসগুলো শিখবো। তো আমার প্রথমে হলো আমার ইকোনমিক্স কি। আমার ইকোনমিক্স কি, এটা ডিসেম্বর 2015 সালে আসছিল। তো ইকোনমিক্সটা হলো কি, আমি যদি খুব সহজ করে বলি যে ইকোনমিক্স একটা সোশ্যাল সায়েন্স। এটা একটা সোশ্যাল সায়েন্স, ইকোনমিক্স একটা সোশ্যাল সায়েন্স। ওই সায়েন্সটা কি নিয়ে আলোচনা করে, আমার যে সমাজে যে আমার আনলিমিটেড ডিমান্ড আছে, আনলিমিটেড আনলিমিটেড আমার যে ডিমান্ড আছে, আমার আনলিমিটেড মানুষের ডিমান্ড গুলোকে ফুলফিল করার জন্য আমার লিমিটেড রিসোর্স আছে, তাই না? লিমিটেড রিসোর্স আছে, সো আমার লিমিটেড রিসোর্স দিয়ে আমি আনলিমিটেড মানুষের ডিমান্ড গুলো ফুলফিল করার যে সায়েন্স, ওইটাকে আমি ইকোনমিক্স বলতেছি। তো আসলে লিমিটেড রিসোর্স দিয়ে তো আমার আনলিমিটেড ডিমান্ড ফুলফিল করা যায় না। তো তখন আমি কি করি, কিছু ডিমান্ড আমার আনফুলফিল থেকে যায়। তো আমি ওই ডিমান্ড গুলোই ফুলফিল করবো যেগুলো খুব নেসেসারি, যেগুলো খুব আর্জেন্ট। ঠিক আছে, ওইগুলো আমি ফুলফিল করবো। তো আমার এখানে কিন্তু এই কথাটাই বলছে যে সোশ্যাল সায়েন্স স্টাডিং রিসোর্স অ্যালোকেশন টু স্যাটিসফাইং দ্য আনলিমিটেড ওয়ান্ট উইথ লিমিটেড রিসোর্স। আমি স্যাটিসফাই করার চেষ্টা করি, ইকোনমিক্স স্যাটিসফাই করার চেষ্টা করে যে লিমিটেড রিসোর্স দিয়ে আনলিমিটেড ওয়ান্ট গুলাকে স্যাটিসফাই করার চেষ্টা করে। স্যাটিসফাই করা কখনোই সম্ভব না, জাস্ট চেষ্টা করতে পারে। এটা দুইটা ব্রাঞ্চ আছে, একটা হলো আমার মাইক্রো ইকোনমিক্স আর একটা হলো ম্যাক্রো ইকোনমিক্স, এটা আমরা সবাই জানি। তো মাইক্রো ইকোনমিক্স এর মূল কথা হলো মাইক্রো, তাই না? এই নামটা থেকে বোঝা যাচ্ছে এটা ছোট, মানে ইস্যু নিয়ে কথা বলে। মাইক্রো মানে ছোট, ক্ষুদ্র। তো এটা মাইক্রো ইকোনমিক্স ক্ষুদ্র জিনিসগুলো নিয়ে কথা বলে। ক্ষুদ্র জিনিস কোনগুলো? যেমন হাউস হোল্ড, ইন্ডিভিজুয়াল, কোনো ইন্ডিভিজুয়ালের ব্যক্তির ইকোনমিক্স নিয়ে কথা বলে। কোনো ইন্ডিভিজুয়াল ফার্মের ডিমান্ড সাপ্লাই অথবা প্রোডাকশন অথবা কস্ট কি হবে, ওগুলো নিয়ে কথা বলবে। এক কথা হলো একটা ফার্মের, কোনো একটা ফার্ম মানে তো একটা কোম্পানি, তাই না? একটা কোম্পানির প্রাইস কিরকম হবে, প্রাইসিং কিরকম হবে, কোম্পানি কত কোয়ান্টিটি প্রডিউস করবে, হ্যাঁ। সো এই জিনিসগুলো মাইক্রো ইকোনমিক্স আলোচনা করে, আর মার্কেট নিয়ে আলোচনা করে, স্পেসিফিক কোনো মার্কেট নিয়ে কথা বলে। ধরেন আমার আমার আজকে ধরেন আমার সেলফোনের মার্কেট, ঠিক আছে। সো সেলফোনের মার্কেটে আমার বাংলাদেশের সেলফোনের ডিমান্ড কেমন আছে, সো ওইটার প্রাইসিংটা কিভাবে সেট হয়, ডিমান্ড সাপ্লাইয়ের উপর বেসিস করে প্রাইস সেট হচ্ছে, এটা সাপ্লাই, এটা ডিমান্ড, ঠিক আছে। সো আমার এই যে এই সেলফোনের ডিমান্ড সাপ্লাইয়ের উপর আমার সেলফোনের প্রাইস, ইকুইলিব্রিয়াম প্রাইস এবং কোয়ান্টিটি সেট হচ্ছে। তো এগুলো নিয়ে কথা বলে হলো আমার মাইক্রো ইকোনমিক্স। আমি আবারও বলতেছি, মাইক্রো ইকোনমিক্স হলো, আমি মাইক্রো শব্দ দিয়ে বোঝাচ্ছি এটা ক্ষুদ্র। আমি ক্ষুদ্র পরিসরে কথা বলে, কি নিয়ে কথা বলে, যে ফোকাস অন ইন্ডিভিজুয়াল ইকোনমিক ইউনিট, লাইক হলো হাউস হোল্ড। আমি একজন ব্যক্তি, আমি 100 টাকা ইনকাম করি আমি মাসে। তো 100 টাকা আমি কিসে খরচ করব? আমি কি কনজিউম করার জন্য, ফুড কনজিউম করার জন্য খরচ করব, না ক্লোথে খরচ করব? সো আমার বেসিক নিড ফুলফিল করার জন্য আমি খরচ করব, কোনটাতে বেশি করব কোনটাতে কম করব, এগুলো নিয়ে কথা বলে। ইন্ডিভিজুয়াল একটা ফার্মের ডিমান্ড সাপ্লাই নিয়ে কথা বলে, প্রাইস নিয়ে কথা বলে। একটা স্পেসিফিক মার্কেটে ডিমান্ড সাপ্লাই নিয়ে কথা বলে, প্রাইস নিয়ে কথা বলে। আর ম্যাক্রো ইকোনমিক্স বুঝে যাচ্ছে, ম্যাক্রো মানে ব্রডার ভিউ পয়েন্ট থেকে আলোচনা করে। সো ম্যাক্রো ইকোনমিক্স আলোচনা করে হলো কোনো একটা কান্ট্রির ব্রডার পার্সপেক্টিভে আমার জিডিপি কত হবে। সো গভর্নমেন্ট সেট করে আমার জিডিপি, আমি আমার আমার টার্গেট হলো 8%, বছর শেষে দেখে আসলে 7% অ্যাচিভ হয়েছে। সো সেই ইনফ্লেশন নিয়ে কথা বলে। আমি জানি যে বাংলাদেশ ব্যাংক ইনফ্লেশন মনিটারি পলিসি দেয় ইনফ্লেশন কন্ট্রোল করার জন্য। সো ওইখানে আমি ইনফ্লেশনের টার্গেট হলো, বাজেটেও থাকে এটা ইনফ্লেশন কন্ট্রোল। সো মনিটারি পলিসিতে ইনফ্লেশনের টার্গেট হলো ধরেন 7%, বাট বর্তমানে বাংলাদেশে ইনফ্লেশন হলো 9.5%। সো আমার এগুলো হলো ম্যাক্রো ইকোনমিক্স এর পার্ট। আনএমপ্লয়মেন্ট, বাংলাদেশে আনএমপ্লয়মেন্ট রেট ধরেন 25%, কথার কথা। সো আমার আনএমপ্লয়মেন্টকে কমিয়ে 5% আনার জন্য গভর্নমেন্ট ট্রাই করতেছে। সো আমার এই যে ট্রাই করতেছে, এগুলো হলো ম্যাক্রো ইকোনমিক্স এর আলোচনা। এগুলো মাইক্রো ইকোনমিক্স এর আলোচনা না। তো আমরা আবার এই মাইক্রো ইকোনমিক্স আর ম্যাক্রো ইকোনমিক্স আমার ডিফারেন্সও আসতে পারে পরীক্ষায়, যেটা 15 সালে আসছিল। তো ডিফারেন্স কিভাবে আমরা অলরেডি এই দুইটা ব্যাপারে অলরেডি অনেক কিছু জানি। তো ডিফারেন্স বের করা খুবই সহজ হবে। আমার শুরুতে ডেফিনেশন কি, আমার মাইক্রো ইকোনমিক্স ফোকাস করে ইন্ডিভিজুয়াল ইকোনমিক ইউনিট লাইক হাউস হোল্ড, ফার্ম এবং মার্কেট নিয়ে কথা বলে। আর ম্যাক্রো ইকোনমিক্স কথা বলে জিডিপি, ইনফ্লেশন এবং আনএমপ্লয়মেন্ট নিয়ে কথা বলে, যেগুলো ন্যাশনাল ইস্যু, যেগুলো ন্যাশনাল ইস্যু, ঠিক আছে। ন্যাশনাল ইস্যু নিয়ে কথা বলে, ন্যাশনাল ইস্যু নিয়ে কথা বলে। এক্সাম্পল কি হতে পারে, যে অ্যানালাইজিং হাউ এ স্পেসিফিক ফার্ম সেট ইটস প্রাইস। আমি এই কথাটা অলরেডি আপনাদের বলে ফেলছিলাম, যে কোনো একটা ফার্ম, কোন একটা কোম্পানি, তার প্রাইস কিরকম হবে। আমি ধরেন আমি ফোন প্রডিউস করি, কথার কথা আমি সেল ফোন প্রডিউস করি। তো আমার প্রাইস কি, আমি 10,000 টাকা চার্জ করবো প্রতি সেলফোনের ইউনিটের, না আমি 12,000 টাকা চার্জ করবো? এটা আমি অ্যানালাইসিস করি, সেট করি আমি মাইক্রো ইকোনমিক্সে। আর ম্যাক্রো ইকোনমিক্সে কি স্টাডি করে, ওভারঅল ইম্প্যাক্ট অফ গভর্নমেন্ট পলিসি অন ন্যাশনাল আনএমপ্লয়মেন্ট রেট। আমি যে মানিটারি পলিসি দিচ্ছি, সো মানিটারি পলিসি দিচ্ছি কিসের জন্য? আমি ইনফ্লেশন কন্ট্রোল রাখার জন্য, আমি আবারও বলতেছি ইনফ্লেশন কন্ট্রোল রাখার জন্য, আর এমপ্লয়মেন্ট বাড়ানোর জন্য, ঠিক আছে, এমপ্লয়মেন্ট বাড়ানোর জন্য। সো এই যে গভর্নমেন্ট যে টার্গেট সেট করতেছে, সে 5% নিয়ে আসবে আনএমপ্লয়মেন্ট, এটা হলো আমার ম্যাক্রো ইকোনমিক্স এর পার্ট।
স্কোপটা আমি অলরেডি বুঝে গেছি যে মাইক্রো ইকোনমিক্স ন্যারোয়ার স্কোপে কাজ করে, আর ম্যাক্রো ইকোনমিক্স ব্রডার স্কোপে কাজ করে। পার্সপেক্টিভ কি, এটা হলো বটম আপ পার্সপেক্টিভ কাজ করে। স্টার্টিং ইন্ডিভিজুয়াল পার্ট বটম থেকে শুরু করে, আমি ইন্ডিভিজুয়াল থেকে শুরু করে একটা ফার্মের ইকোনমি নিয়ে কথা বলে, ফার্মের স্ট্র্যাটেজি গুলো নিয়ে কথা বলে। তো এটা বটম বটম থেকে শুরু করে তারপর আস্তে আস্তে টপের দিকে যায়। আর এটা হলো টপ ডাউন, শুরুতে আমি কি করতেছি, জিডিপি নিয়ে কথা বলতেছি, ব্রডার ভিউ পয়েন্ট থেকে কথা বলতেছি। পলিসি ইমপ্লিকেশন প্রাইমারলি অ্যাড্রেস দ্য মাইক্রো লেভেল ডিসিশন এন্ড মার্কেট ইফিসিয়েন্সি, এগুলো নিয়ে কথা বলে। যে মার্কেট ইফিসিয়েন্সির মূল কথা হলো আমার আমার সবসময় মার্কেট কি থাকবে, ডিমান্ড এবং সাপ্লাই এর ইকুইলিব্রিয়াম পয়েন্টে বিলং করবে। সো এই নিয়ে কথা বলে হলো মাইক্রো ইকোনমিক্স। আর ম্যাক্রো ইকোনমিক্স কথা বলে হলো পলিসি ইমপ্লিকেশন কি, প্রাইমারলি অ্যাড্রেস ম্যাক্রো লেভেল ইস্যু সাচ এজ ইকোনমিক গ্রোথ এবং স্টেবিলিটি। আমি এখানে ইকোনমিক গ্রোথ মানে হলো জিডিপির গ্রোথ, সো জিডিপির গ্রোথ নিয়ে কনসার্ন সে, মার্কেট স্টেবিলিটি নিয়ে কনসার্ন সে। থ্রি ইকোনমিক কোশ্চেন, থ্রি বেসিক ইকোনমিক কোশ্চেন, সো এটা পরীক্ষা এসে থাকে আপনার। তো আমি এখানে থ্রি না, আমি এখানে পাঁচটা কোশ্চেন অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি। তো আপনার যদি তিনটা কোশ্চেন আসে, এটা 98 অবশ্য চলে আসছে, 96 আসছিল, 98 চলে আসছে, তারপরেও আবার পরীক্ষা আসতে পারে, আপনি জেনে রাখেন অন্যভাবে আসতে পারে। তো আমার থ্রি বেসিক ইকোনমিক কোশ্চেন। আমার ইকোনমিক্স কি করতেছে, আমি বলছিলাম যে আমার আনলিমিটেড আনলিমিটেড ডিমান্ড গুলাকে ফুলফিল করার জন্য লিমিটেড রিসোর্স দিয়ে চেষ্টা করা হয়, তাই ঠিক আছে। এই যে আনলিমিটেড ডিমান্ড গুলাকে লিমিটেড রিসোর্স দিয়ে ফুলফিল করার চেষ্টা করা হয়, ওইখানে আমার তিনটা কোশ্চেনের অ্যান্সার দেয়। তিনটা কোশ্চেনের অ্যান্সার ইকোনমিক্স দিয়ে থাকে। কি কি কোশ্চেনের অ্যান্সার, হোয়াট টু প্রডিউস, হোয়াট কোয়ান্টিটি, আমি কি প্রডিউস করব, আমি কি এক্স গুড প্রডিউস করবো না ওয়াই গুড প্রডিউস করবো, এটা ইকোনমিক্স আমাকে ডিসিশন দিয়ে থাকে। তো এটা আমার প্রথম কোশ্চেনের অ্যান্সার। তারপরে যাচ্ছি আমি ডিটেলে পরে আসতেছি। হাউ টু প্রডিউস, আমি কি ইউজ করবো, আমি কি ক্যাপিটাল বেশি ইউজ করবো নাকি লেবার বেশি ইউজ করব, কোন রিসোর্স ইউজ করবো। আমি বলছিলাম আমার প্রোডাকশনের চারটা কম্পোনেন্ট, ক্যাপিটাল আমার একটা কম্পোনেন্ট, ক্যাপিটাল লেবার একটা কম্পোনেন্ট, ক্যাপিটাল লেবার ল্যান্ড একটা একটা কম্পোনেন্ট, আর হলো অন্টারপ্রেনারশিপ। ঠিক আছে, অন্টারপ্রেনারশিপ একটা কম্পোনেন্ট। তো এই চারটার ভিতরে আমি কোনটা বেশি ইউজ করবো। আমার যদি লেবার বেশি থাকে, বাংলাদেশের 17 কোটি মানুষের দেশ, তো আমার যে বাংলাদেশের 17 কোটি মানুষের দেশ, আমি মানুষ বেশি ইউজ করতেছি, যার ল্যান্ড বেশি আছে সে ল্যান্ড ইউজ করতেছে। সো এই প্রোডাকশন কম্পোনেন্টের কোনটাকে মানে ইউজ করবে বেশি ডিপেন্ড করবে অ্যাভেলেবিলিটির উপরে। এটা আমরা ইন ডিটেলে দেখবো। হোম টু প্রডিউস, আমি কার জন্য প্রডিউস করতেছি, আমি নেসেসিটি গুড গরিব মানুষের জন্য প্রডিউস করতেছি না লাক্সারি গুড বড় লোকদের জন্য প্রডিউস করতেছি। আমি এখানে আলোচনা করব, আমি আমার রিসোর্স অ্যালোকেশন নিয়ে কথা বলবো, একবারে লাস্ট ইকোনমিক গ্রোথ নিয়ে কথা বলবো। যদিও এখানে কোশ্চেন আসছিল তিনটা নিডের কথা, আমরা পাঁচটা আপনাকে শিখাবো। আপনি যে যদি তিনটা চাই আপনি তিনটা লিখে দিয়ে আসবেন, পাঁচটা লিখবেন না। প্রথমটা আসে হাউ টু প্রডিউস, হোয়াট কোয়ান্টিটি, আমি কি প্রডিউস করবো। তো কি প্রডিউস করবো, আমি পাঁচটা কোশ্চেনের অ্যান্সার দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমি প্রোডাকশন পসিবিলিটি কার্ভ ইউজ করতেছি, পিপিএফ ইউজ করতেছি, প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার ইউজ করতেছি। ঠিক আছে, তো প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার বলতেছে আমার এখানে আমি একটা জিনিস প্রডিউস করতে পারি। আমি ক্যাপিটাল গুড মানে ওয়াই প্রডিউস করতে পারি অথবা এক্স প্রডিউস করতে পারি। আমার যে রিসোর্স আছে, আমি খুব সহজ করে বলে দিচ্ছি। আমার ধরেন আমার আমার ল্যান্ড, আমার লেবার, আমার ক্যাপিটাল, আর হলো এন্টারপ্রেনারশিপ, এই চারটা জিনিস আছে। এটা কিন্তু লিমিটেড, এগুলো আমি আমার লিমিটেড রিসোর্স, মানে এই চারটা রিসোর্স আমার লিমিটেড। প্রত্যেকটা দেশে ল্যান্ড লিমিটেড, তারপর সরি ল্যান্ড লিমিটেড, লেবার লিমিটেড, মানুষ লিমিটেড, তারপর ক্যাপিটাল লিমিটেড সবার, তাই না, এন্টারপ্রেনারশিপ কিন্তু সবার লিমিটেড। তো এই লিমিটেড রিসোর্স গুলো দিয়ে আমি কি করি, আমি আমি কি প্রডিউস করব, হোয়াট টু প্রডিউস, আমি আমি কি ওয়াই গুড প্রডিউস করবো না এক্স গুড প্রডিউস করবো, আমাকে ডিসিশন নেওয়া লাগে। কারণ আমার তো লিমিটেড আনলিমিটেড, আমি এখানে দুইটা প্রোডাক্ট দিয়ে বোঝাচ্ছি, বাট বাস্তবে হলো আমার হাজার হাজার নিড, আমার অনেক প্রোডাক্ট দরকার। একটা দেশের মানুষের অনেক নিড থাকে, আমার গাড়ি লাগবে, বাড়ি লাগবে ওই দেশের মানুষগুলোর জন্য, আমি 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 ট্যুরিজম লাগবে, অনেক কিছু লাগবে, কিন্তু সবকিছু ফুলফিল করা সম্ভব না। তো আমি এই যে লিমিটেড রিসোর্স দিয়ে আমি কি প্রডিউস করবো, হোয়াট টু প্রডিউস। তো সবগুলো প্রোডাক্ট তো আনা সম্ভব না, আমাদের একটা দেশে আমরা তো অনেক কিছু কনজিউম করি। তো আমি ইকোনমিক্স থিওরি বোঝানোর জন্য আমি শুধু দুইটা প্রোডাক্ট আনছি, ওয়াই প্রোডাক্ট আনছি আর এক্স প্রোডাক্ট আনছি। তো আমি কি প্রডিউস করবো, ওয়াই প্রডিউস করবো বেশি না এক্স প্রডিউস করবো বেশি, এই ডিসিশনটা ইকোনমিক্স দিয়ে থাকে। আর হোয়াট কোয়ান্টিটি, কি কোয়ান্টিটিতে আমি প্রডিউস করবো। তো এটার অ্যান্সার আমরা এখানে বের করার চেষ্টা করতেছি। তো যেখানে ছিলাম এইটার অ্যান্সার বের করবো হলো প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার দিয়ে। প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার কি, যে আমার এখানে আমি এই পাশে রাখছি হলো ওয়াই গুড, এই পাশে রাখছি এক্স গুড। রিসোর্স গুলো দিয়ে আমি একটা প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার পাই, এরকম একটা প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার পাই। এই ফ্রন্টিয়ারের মানে হইলো, আমি যদি পুরো আমার রিসোর্স দিয়ে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রেনার দিয়ে আমি যদি ওয়াই গুড প্রডিউস করি, শুধু ওয়াই গুড প্রডিউস করি, তাহলে আমি এই এই জায়গায় প্রডিউস করতে পারি।
ঠিক আছে, এই জায়গায় প্রডিউস করতে পারি, পি পরিমাণ প্রডিউস করতে পারি। আমি এখানে আবার ইউনিট দিয়েও বুঝাতে পারি যে আমি ধরেন 100 ইউনিট প্রডিউস করতে পারি, 100 ইউনিট প্রডিউস করতে পারি। ঠিক আছে, আর আমি যদি পুরো রিসোর্স দিয়ে যদি আমি এক্স গুড প্রডিউস করি, তাহলে আমি কি করতে পারি, 100 ইউনিট এক্স প্রডিউস করতে পারি, 100 ইউনিট এক্স প্রডিউস করতে পারি। এখন আমি হোয়াট টু প্রডিউস, আমি কি প্রডিউস করবো ডিপেন্ড করবে মানুষের ডিমান্ডের উপরে। আমি কি প্রডিউস করবো ডিপেন্ড করবে মানুষের ডিমান্ডের উপরে। তো আমি যে পয়েন্টে থাকি না কেন, এই প্রোডাকশন পসিবিলিটি যে পয়েন্টে থাকি না কেন, ওই পয়েন্টে বিলং করা পসিবল। আমি যদি এখানে প্রডিউস করি, এখানে যদি বি পয়েন্টে যদি প্রডিউস করি, তার মানে হলো আমি সি পরিমাণ হলো আমি ওয়াই প্রডিউস করব, আর এখানে আমি জি পরিমাণ হলো এক্স প্রডিউস করব। ঠিক আছে, আমি যদি এই পয়েন্টে থাকি, তাহলে আমি আমি এফ পরিমাণ হলো ডি প্রডিউস করব, এবং এইচ পরিমাণ হলো আমি ওয়াই এক্স প্রডিউস করব। ঠিক আছে, সো আমি ডি না, সরি, এটা এটা হলো আমি ওয়াই প্রডিউস করবো হলো এফ পরিমাণ, আর আমি ওয়াই এক্স প্রডিউস করবো হলো এইচ পরিমাণ। তো আমি যে কোনো পয়েন্টে বিলং করতে পারি, আমি এই পয়েন্টে বিলং করতে পারি, এই পয়েন্টে বিলং করতে পারি। আমার যে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল রিসোর্স গুলো আছে, রিসোর্স গুলো দিয়ে আমি যে কোনো পয়েন্টে প্রডিউস করতে পারি। কিন্তু এখানে পারবো না, এখানে প্রডিউস করতে পারবো না, এখানে এখানে করলে ইনএফিসিয়েন্সি হবে, আমার সবগুলো রিসোর্স ইউজ হবে না, এটা করলে আমার ইনএফিসিয়েন্সি হবে আর পয়েন্টে। আর কে পয়েন্টে পসিবল না, আমার যেহেতু রিসোর্স লিমিটেড, আমি এই পয়েন্টে প্রডিউস করতে পারবো না, এই পয়েন্টে প্রডিউস করা পসিবল না। তাহলে আমি পাইলাম যে আমি কি আমার আমার হোয়াট টু প্রডিউস, আমি আমি কি প্রডিউস করব ডিপেন্ড করবে আমার রিকোয়ারমেন্টের উপরে, আমার জনগণ কি চাচ্ছে। বাট আমি আমি কি করতে পারি, আমার রিসোর্স গুলো দিয়ে আমি প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টের যে কোনো পয়েন্টে বিলং করতে পারি, যে কোনো পয়েন্টে প্রডিউস করতে পারি। আমি একটা অ্যান্সার পাইলাম, হোয়াট টু প্রডিউস, আমি কি প্রডিউস করবো। ঠিক আছে, এটার অ্যান্সার পেয়ে গেলাম। হোয়াট কোয়ান্টিটি, কোনটা কতটুকু প্রডিউস করবে ডিপেন্ড করবে মানুষের রিকোয়ারমেন্টের উপরে। ক্লিয়ার? আপনি না বুঝলে অবশ্যই নোট ডাউন রাখবেন, আমরা কোশ্চেন অ্যান্সার সেশনে ওগুলো আবার রিপিট করবো। ঠিক আছে, এখন আপনি কোশ্চেন করলে আমরা ক্লাসটা হ্যাম্পার হবে, সো আমি চাচ্ছি না মাঝখানে কোশ্চেন করতে। আপনি শুধু একটাই বলতে পারেন, ভাইয়া আবার আরেকবার বুঝান, একটু বলতে পারেন। ঠিক আছে, একটু অ্যালাউ করতেছি। সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার ইকোনমিক্স দিয়ে থাকে, কি দিয়ে থাকে, হাউ টু প্রডিউস দোজ গুডস, আমি যে আমি কিভাবে ওই গুড গুলো প্রডিউস করবো। তো আমি বলছিলাম ক্যাপিটাল, ল্যান্ড, লেবার, এন্টারপ্রেনারশিপ, আমার যেটা অ্যাভেলেবিলিটি, আমার যদি ল্যান্ড বেশি থাকে আমি ল্যান্ড ইউজ করবো বেশি, ক্যাপিটাল বেশি থাকলে ক্যাপিটাল ইউজ করবো। সো আমি এখানে যদি এখানে ধরেন আমি এখানে ক্যাপিটাল গুড এবং কনজিউমার গুড, আমি কি করলাম, আমি এই গ্রাফটা আসলে এটা আমি এটা এটা একটু কারেকশন করলাম, আমি এটা কেটে দিলাম। আমি এই পাশে আমি ল্যান্ড দিলাম, এই পাশে আমার আমি লেবার দিলাম। ঠিক আছে, আমি ক্যাপিটাল দিলাম, ল্যান্ড আর ক্যাপিটাল এই দুইটা জিনিস ইউজ করলাম। আর হলো, তো আমি এই পজিশন পসিবিলিটি কার্ভ ধরেন, আমার ইনিশিয়াল কার্ভ হলো এটা, আমার ইনিশিয়াল কার্ভ এটা, আমার ইনিশিয়াল কার্ভ এটা। সো আমার ল্যান্ড, আমি আমার 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 ল্যান্ড আছে একটু, আমার ক্যাপিটাল আছে একটু। তো আমি কোনো একটা প্রোডাকশন প্রডিউস করার ক্ষেত্রে আমি পুরোটাই ক্যাপিটাল ইউজ করে আমি প্রডিউস করতে পারি, আবার পুরোটা ল্যান্ড ইউজ করে প্রডিউস করতে পারি। আমি আবার কি করতে পারি, এই পয়েন্টে বিলং করতে পারি, আমি একটু পরিমাণ ল্যান্ড ইউজ করলাম, একটু পরিমাণ ক্যাপিটাল ইউজ করলাম, আর একটু পরিমাণ ল্যান্ড ইউজ করলাম, একটু পরিমাণ ল্যান্ড ইউজ করলাম। তো আমার যে রিসোর্স আছে, আমি তো চারটা আসলে গ্রাফে নিয়ে আসা সম্ভব না, আমি দুইটা নিয়ে আসছি, আমি ল্যান্ড নিয়ে আসছি আর ক্যাপিটাল নিয়ে আসছি। কোনো কিছু প্রডিউস করতে গেলে আমি ল্যান্ড বেশি ইউজ করবো না ক্যাপিটাল বেশি ইউজ করবো, আমি আমি দুইটাই করতে পারি। সো আমি যদি পুরোটাই ক্যাপিটাল ইউজ করি, তাহলে আমি এই পরিমাণ ক্যাপিটাল ইউজ করবো, আর পুরোটা ল্যান্ড ইউজ করে আমি এই পরিমাণ ইউজ করবো। আমি যে কোনো পয়েন্টে বিলং করতে পারি, যে কোনো পয়েন্টে বিলং করে আমি প্রডিউস করতে পারি। সো আমি যে কোনো পয়েন্টে বিলং করে প্রডিউস করতে পারি। সো আমি কোনটা বেশি ইউজ করবো, আমার যদি ক্যাপিটালের অ্যাভেলেবিলিটি বেশি থাকে তাহলে আমি ক্যাপিটাল বেশি ইউজ করবো, আমার ল্যান্ডের অ্যাভেলেবিলিটি থাকলে আমি ল্যান্ড বেশি ইউজ করবো। ক্লিয়ার? তাহলে হাউ টু প্রডিউস এটা অ্যান্সার পেয়ে গেলাম। তো আমার এখানে গ্রাফটা এখানে যেটা বলতেছে যে আমার কি হতে পারে, আমি কি করতে পারি, গ্রাফটা আমাকে এই পয়েন্টে শিফট করতে পারে, আস্তে আস্তে করে এই পয়েন্টে শিফট করতে পারে। তার মানে আমার ল্যান্ডের পরিমাণ বাড়তেছে অথবা ল্যান্ডের প্রোডাক্টিভিটি বাড়তেছে, যার কারণে আমি আমার ক্যাপাসিটি বাড়তেছে, আমার ক্যাপিটাল বাড়তেছে। ক্যাপিটাল বাড়ার ফলে আমি আমার ক্যাপিটাল বেড়ে এই পর্যায়ে চলে আসছে, আর ল্যান্ড বেড়ে এই পর্যায়ে চলে আসছে। এটা হলো জিডিপি, আমার ক্যাপাসিটি বাড়ে। ধরেন একটা ইকোনমির কিন্তু আস্তে আস্তে ক্যাপাসিটি বাড়ে, প্রোডাকশন ক্যাপাসিটি বাড়ে, এটা অনেক কারণে বাড়তে পারে। ক্যাপিটাল বাড়তে পারে, আমার সেভিংস বাড়লে, মানুষের সেভিংস বাড়লে আমার ক্যাপিটাল বাড়ে। তারপর আমার লেবার বাড়ে, হইলো লেবারের যদি আমি স্কিল লেবার পাই, লেবারের স্কিল বাড়লে কিন্তু তার ক্যাপাসিটি বেড়ে যাচ্ছে। ল্যান্ড তো আসলে বাড়ানো সম্ভব না, আমাদের জিওগ্রাফিক্যালি ল্যান্ড সীমিত, বাড়ে ল্যান্ডের প্রোডাক্টিভিটি বাড়তে পারে, যেমন ল্যান্ডে আমি আমার ল্যান্ড গুলো আগে যত উর্বর ছিল এখন বেশি উর্বর, অথবা আমি ল্যান্ডে কি করলাম, আমার আগে 2 তলা বিল্ডিং ছিল, এখন আমি 10 তলা বিল্ডিং বানাইলাম। তো ল্যান্ডের ক্যাপাসিটি কিন্তু বাড়তেছে, তাই না? তারপর অন্টারপ্রিনারশিপ এটাও বাড়তে পারে। সেই হলো হাউ টু প্রডিউস দোজ গুড। আমি আমার রিকোয়ার্ড গুড গুলো প্রডিউস করবো কিভাবে, এটার অ্যান্সার পাইলাম যে আমার যেটা অ্যাভেলেবিলিটি বেশি ওইটা ইউজ করবো, আমার আমার এটা ক্যাপাসিটি বাড়তে পারে। ফর হোম টু প্রডিউস এটা খুব সহজ, আমি কি নেসেসারি গুড প্রডিউস করবো না লাক্সারি গুড প্রডিউস করবো, ডিপেন্ড করবে আমার ডিমান্ডের উপরে, মার্কেট ডিমান্ডের উপরে।
ঠিক আছে, মার্কেট ডিমান্ডের উপরে। সো আমি আমি আমার যে ক্যাপাসিটি আছে, আমার ল্যান্ড লেবার ক্যাপিটাল আছে, আমি এই প্রোডাকশন পসিবিলিটি এই পয়েন্ট আমি এই গ্রাফ পাই। তো আমি যে কোনো জায়গায় বিলং করতে পারি, আমি এখানেও বিলং করতে পারি। আমি সব টাকা দিয়ে আমি শুধু গাড়ি প্রডিউস করলাম, আমি একটা এক্সাম্পল দিয়ে আমার কার প্রডিউস করলাম, আমার যত যত আমার রিসোর্স আছে সব রিসোর্স দিয়ে গাড়ি প্রডিউস করলাম, তাহলে আমি এতটা গাড়ি প্রডিউস করতে পারবো কি পরিমাণ। আমি সব টাকা দিয়ে আমি কি করলাম, আমি শুধু রাইস প্রডিউস করলাম। হ্যাঁ, সো এটাও সম্ভব। অথবা আমি এই পয়েন্টটাও থাকতে পারি যে আমি কিছু গাড়ি প্রডিউস করলাম, কিছু রাইস প্রডিউস করলাম। আমি এই পয়েন্টে থাকতে পারি, আমি রাইস বেশি প্রডিউস করলাম, গাড়ি কম প্রডিউস করলাম। তো আমি যে কোনো পয়েন্টে থাকতে পারি, আমার আমার এটা পসিবল, প্রোডাকশন পসিবিলিটি কার্ভের যে কোনো পয়েন্টে থাকতে পারি। কোন পয়েন্টে থাকবো ডিপেন্ড করবে মার্কেট ডিমান্ডের উপর, মার্কেট ডিমান্ডের উপর। এখন একটা কথা আছে, গভর্নমেন্ট এখন যদি আমি ধরেন কারেন্ট ডিমান্ড বেশি, বাংলাদেশে সবাই বড়লোক হয়ে গেছে, তো সব রিসোর্স যদি আমি গাড়িতে ইউজ করি তখন কিন্তু মানুষ না খেয়ে থাকবে। তখন গভর্নমেন্ট বাধ্য করে, দেখেন ব্যাংকগুলোকে বলছে 5% এগ্রিতে লোন দেওয়াই লাগবে। তারপর গভর্নমেন্ট আমার সারে সাবসিডি দিচ্ছে। তো বিভিন্ন গভর্নমেন্ট স্টেপ নেয় আমার নেসেসারি গুড ফুলফিল করার জন্য, গভর্নমেন্ট স্টেপ নিয়ে থাকে তখন। হাউ এফিসিয়েন্টলি আর স্যার রিসোর্স। এখানে কি ওই যে বলছিলাম যে 1 নাম্বার আর ওই 3 নাম্বার যেটা আছে একই রকম গ্রাফ পাই না? হ্যাঁ, আমরা সবগুলো গ্রাফ তো একটা গ্রাফ দিয়ে বোঝাবো, সেম গ্রাফ, 5টা আচ্ছা গ্রাফে সেম গ্রাফ দিয়ে বোঝাবো। আচ্ছা। আর তারপর হাউ এফিসিয়েন্টলি আর রিসোর্স ইউটিলাইজ, আমি আমি এফিসিয়েন্টলি ইউজ ইউজ করতে পারবো আমার রিসোর্স গুলা কি কি, ল্যান্ড লেবার ক্যাপিটাল এবং এন্টারপ্রেনারশিপ। আমি এফিসিয়েন্টলি ইউজ করতেছি না ইনএফিসিয়েন্টলি ইউজ করতেছি, ওইটা ইকোনমিক্স ডিসিশন নিয়ে দেয়। তো আমি যদি ফ্রন্টিয়ারে থাকি, যে প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার, আমার শুরুতে আমার রিসোর্স ছিল এতটুকু, আমি যদি এখানে বিলং করি এই ফ্রন্টিয়ারের ভিতরে বিলং করলে আমার ইফিসিয়েন্সি থাকবে। আর আমি যদি নিচে বিলং করি তাহলে ইনএফিসিয়েন্সি হবে, উপরে তো বিলং করা সম্ভব না, উপরে বিলং করা সম্ভব না। ইজ দ্য ইকোনমি গ্রোয়িং, এটা অ্যান্সার হলো হ্যাঁ গ্রোয়িং। আমার জিডিপি বাড়তেছে, আমার ক্যাপাসিটি বাড়তেছে, গ্রোয়িং। আমি একটা সময় তো এখানে বিলং করতাম, এই প্রোডাকশন পসিবিলিটি কার্ভে বিলং করতাম, এই প্রোডাকশন পসিবিলিটি কার্ভে বিলং করতাম। বাট আমার আমার ক্যাপাসিটি বাড়ার কারণে আমি এই প্রোডাকশন পসিবিলিটি কার্ভ উপরে চলে গেছে। তখন দেখেন আমি কিন্তু বেশি প্রডিউস করতে পারতেছি, পুরো টাকা দিয়ে যদি ক্যাপিটাল গুড প্রডিউস করি তাহলে আমি এখানে প্রডিউস করতে পারতেছি, এখানে প্রডিউস করতে পারতেছি। এটার অ্যান্সারটা হলো ইজ ইকোনমি গ্রোয়িং। ইয়েস, ইকোনমি গ্রো করে আমার আমার যে প্রোডাকশনের যে কম্পোনেন্ট গুলো, এগুলো আমার 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 বাড়ে, আস্তে আস্তে বাড়ে। আমার আমার ক্যাপিটাল বাড়ে হলো সেভিংস এর কারণে, লেবার বাড়ে স্কিলের কারণে, আমি এগুলো বলছি আপনাদেরকে। তো আমি একটু এই কোশ্চেনটা যদি একটু কনফিউজিং, আমি আরেকবার রিপিট করতেছি, শর্টকাটে রিপিট করবো। সো ইকোনমিক্স আমি বলছি যে আমার লিমিটেড রিসোর্স দিয়ে আনলিমিটেড কোশ্চেন গুলো অ্যান্সার করার চেষ্টা করি। কি কি কোশ্চেন, আমি 1 নাম্বার কোশ্চেন হলো হোয়াট টু প্রডিউস, আমি আমি কতটুকু, আমি কি প্রডিউস করব, আমি ওয়াই গুড প্রডিউস করবো না এক্স গুড প্রডিউস করবো। সো আমার তো রিসোর্স লিমিটেড, যেটা আমি প্রোডাকশন পসিবিলিটি কার্ভ দিয়ে বোঝাচ্ছি, আমার লিমিটেড রিসোর্স, আমি লিমিটেড রিসোর্স দিয়ে আমি প্রোডাকশন পসিবিলিটি কার্ভের যে কোনো পয়েন্টে থাকতে পারি। তো আমি কোনটা প্রডিউস করবো ডিপেন্ড করবে মার্কেট ডিমান্ডের উপরে, যে হোয়াট টু প্রডিউস। আর হোয়াট কোয়ান্টিটিটাও ডিপেন্ড করবে আমার মার্কেট ডিমান্ডের উপরে। হাউ টু প্রডিউস, আমি কি বেশি ক্যাপিটাল ইউজ করবো না লেবার ইউজ করবো, এটাও এখান থেকে পাই আমি। আমি ফর হোম টু প্রডিউস, আমি কি লাক্সারি গুড প্রডিউস করবো না ন্যাচারারি গুড প্রডিউস করবো, এটাও আমার এটা কিন্তু 1 নম্বরেও চলে আসছে। 1 নম্বরে কিন্তু আমি বলছি যে হোয়াট টু প্রডিউস, আমি কি প্রডিউস করার দরকার। আর 3 নম্বরে বলতেছি যে ফর হোম টু প্রডিউস, কার জন্য দরকার। তো দুইটা প্রায় কাছাকাছি টার্ম। আমি হোয়াট টু প্রডিউস, আমি কি প্রডিউস করবো, তো কি প্রডিউস করবো হলো 1 নম্বরে আমি অ্যান্সার দিচ্ছি, আর 3 নম্বরে অ্যান্সার দিচ্ছি ফর হোম টু প্রডিউস, কার জন্য প্রডিউস করতেছি। ঠিক আছে। আর হাউ এফিসিয়েন্টলি আর রিসোর্স আর ইউটিলাইজ, সো ইফিসিয়েন্সির মূল কথা হলো আমি যদি এই কার্ভে বিলং করি ইফিসিয়েন্সি হবে, কার্ভের বাইরে গেলে ইনএফিসিয়েন্সি হবে, নিচে থাকলে ইনএফিসিয়েন্সি হবে, উপরে তো পসিবল না। 5 নম্বর কোশ্চেন ছিল ইজ ইকোনমি গ্রোয়িং, হ্যাঁ ইকোনমি গ্রোয়িং। আমার ইকোনমি গ্রো করলে আমার ক্যাপাসিটি বাড়ে, আমার ফ্রন্টিয়ার উপরে চলে যায়। তো এই ছিল আমার 5টা কোশ্চেনের অ্যান্সার। সো আপনার কোশ্চেন থাকলে অবশ্যই ক্লাসের শেষে কোশ্চেন করবেন। আমরা পরের পড়াগুলোতে যাই, পরের পড়াগুলো আরো মজা, এত কনফিউজিং না, আমি কথা দিচ্ছি। মানে আমি যেহেতু রেগুলার স্টাডি করছি আমি জানি। তো স্কারসিটি দ্য প্রবলেম অফ চুজ, এটা কোশ্চেন আসে পরীক্ষায়, 98-এ আসছিল। যে স্কারসিটি এবং স্কারসিটির কারণে আমার প্রবলেম হয়, চুজ করতে সমস্যা হয়। আমার যদি আমার আনলিমিটেড ডিমান্ড, আমার আনলিমিটেড ডিমান্ডের এগেনস্টে যদি আমার আনলিমিটেড অ্যাসেট থাকতো, আমি ইচ্ছা মতো প্রডিউস করতাম, সবার জন্য গাড়ি প্রডিউস করতাম, সবার জন্য ডুপ্লেক্স বাড়ি দিয়ে দিতাম, আমার সবকিছু আমি আনলিমিটেড প্রডিউস করতে পারতাম। যেহেতু আমার অ্যাসেট, আমার লিমিটেড রিসোর্স যেহেতু লিমিটেড, তখন আমার চুজ করতে হয়, আমি কি ডুপ্লেক্স বাড়ি বানাবো, আমি কি গাড়ি প্রডিউস করবো না রাইস প্রডিউস করবো, আমাকে চুজ করার দরকার হয়। সো এই চুজটাই হলো সমস্যা। সো স্কারসিটি শর্টেজ ডেফিনিশন এটা হলো আমার 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 কি লিমিটেড রিসোর্স বা আনলিমিটেড ওয়ান্ট এন্ড নিড। স্কারসিটি শর্টেজের ডেফিনিশন হলো, স্কারসিটি ডেফিনিশন অথবা শর্টেজের ডেফিনিশন কি, আমি স্কারসিটি কাকে বলতেছি, স্কারসিটি হলো আমার আমার নিড গুলো হলো লিমিটেড রিসোর্স, আমার রিসোর্স লিমিটেড,
এবং আনলিমিটেড ওয়ান্ট, আমার ডিমান্ড গুলো আনলিমিটেড, এটাকে আমি স্কারসিটি বলতেছি, এটাকে আমি শর্টেজ বলতেছি। এটার ফলে কনসিকুয়েন্স কি হিসেবে দাঁড়ায়, আমার একটু প্রায়োরিটাইজ করা লাগে। আমি কি কার প্রডিউস করব না রাইস প্রডিউস করব, আমাকে প্রায়োরিটাইজ করা লাগে। এর ফলে কি হয়, আমাকে চুজ করতে হয়, মাস্ট বি মেড, আমাকে চুজ করার দরকার হয়, আমাকে চুজ করতে হয়। যদি আমার আমার আনলিমিটেড রিসোর্স থাকতো, আমাকে চুজ করার দরকার হতো না। সাম ডিজায়ার রিমেন আনফুলফিল, আমি সবকিছু ফুলফিল হয় না, কিছু আনফুলফিল থেকে যায়। স্যাক্রিফাইস আর ইনভাইটেবল, আমাকে স্যাক্রিফাইস করাই লাগে। ঠিক আছে, আমাকে স্যাক্রিফাইস করাই লাগে, আমি সবকিছু পাই না সমানে। রিলিভেন্স অফ অপরচুনিটি কস্ট ইন ইকোনমিক্স, অপরচুনিটি কস্ট জিনিসটা এখানে শিখবো আমি। অপরচুনিটি কস্ট আমি এটা খুব সহজে বলি, হ্যাঁ। ধরেন আমি ম্যাথামেটিক্সের ক্লাস নিচ্ছি, এই যে এখন আমি ম্যাথামেটিক্সের ক্লাস নিচ্ছি, সো আমি আমার বেবিকে সময় দিচ্ছি না, আমার ফ্যামিলিকে সময় দিচ্ছি না, আমি ট্যুরে যেতে পারতেছি না। যেমন 1.5 মাস ক্লাস থাকবে, আমার 1.5 মাস কোনো আমি কোথাও যেতে পারবো না, কোনো দাওয়াতে যেতে পারবো না, কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারবো না, আমি কোথাও আমার ফ্যামিলিকে ওইভাবে সময় দিতে পারতেছি না। সো এই যে আমি ম্যাথামেটিক্সের ক্লাস নিচ্ছি, তো আমি এখান থেকে কিছু হয়তো আমার ফাইন্যান্সিয়ালি বেনিফিট পাচ্ছি, আপনাদের ভালোবাসা পাচ্ছি, আমার নিজের ডেভেলপমেন্ট হচ্ছে। সো এটা আমার হলো গেন, এটা আমার গেন, ঠিক আছে, এটা গেন। তো তার কস্ট কি, এটা পাওয়ার জন্য আমার কি কস্ট হচ্ছে, আমার টোন মিস হচ্ছে, আমার ফ্যামিলির টাইম স্পেন্ডিং মিস হচ্ছে। সো এটা হলো অপরচুনিটি কস্ট। তো আমি যে গাড়ি প্রডিউস করতেছি, আমি বলছিলাম গাড়ি প্রডিউস করবো, কার প্রডিউস করতেছি। সো কার প্রডিউস করলে আমার কি হচ্ছে, আমি রাইস প্রডিউস করতে পারতেছি না, রাইস প্রডিউস করতে পারতেছি না। সো এটা হলো অপরচুনিটি কস্ট। আমি গাড়ি প্রডিউস করতে গিয়ে রাইস প্রডিউস করতে পারতেছি না, এটাই অপরচুনিটি কস্ট। ওই কথাটা এখানে বলা হয়েছে। অপরচুনিটি কস্ট রিফার টু দ্য ভ্যালু অফ দ্য বেস্ট অল্টারনেটিভ ফরগন। আমি যেটা ফরগন করতেছি ওইটাকে অপরচুনিটি কস্ট বলতেছি। কোনো কিছু পাওয়ার জন্য, আমি গাড়ি প্রডিউস করার জন্য রাইসকে ফরগন করতেছি, ওইটা হলো অপরচুনিটি কস্ট। এটা ইম্পর্টেন্ট কেন, আমার ইফেক্টিভ রিসোর্স অ্যালোকেশনের জন্য ইম্পর্টেন্ট। আমার অপরচুনিটি কস্ট ইফেক্টিভ রিসোর্স অ্যালোকেশনের জন্য ইম্পর্টেন্ট। আমাকে কি করতে হয়, ডিসিশন নেওয়া লাগে, ইফেক্টিভলি রিসোর্স অ্যালোকেশন করা দরকার হয়, যেটা আমাকে ইকোনমিক্স অ্যান্সার দিয়ে দেয়। আমরা যেটা গ্রাফের মাধ্যমে দেখছি যে আমি রিসোর্সটাকে ওয়াই গুড প্রডিউস করবো না এক্স গুড প্রডিউস করবো, এটা কিন্তু ইকোনমিক্স অ্যান্সার দেয়। ইনফর্ম ডিসিশন মেকিং, আমার আসলে আমি ধরেন আমি আমি চাইলে তো সব কার প্রডিউস করতে পারতাম, বাট আমার যদি আমি গাড়ি প্রডিউস করতে যাই, তাহলে কিন্তু আমার রাইসের শর্টেজ দেখা দিবে, মানুষ দুর্ভিক্ষে পড়ে যাবে। সো এটা করা যাবে না। আমি কিন্তু ইনফর্ম ডিসিশন নিয়ে থাকবো। ম্যাক্সিমাম ইকোনমিক ইফিসিয়েন্সি, আমি ইফিসিয়েন্সি পয়েন্টে থাকবো, এটাও দেখছিলাম একটু আগে। এখানে আরেকটু ডিটেল বলি, যেমন টয়োটা বাংলাদেশে আসছিল, টয়োটা চাইছিল বাংলাদেশে একটা ইন্ডাস্ট্রি করবে, কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট দেয় নাই, কারণ আমার ল্যান্ডের স্কার্সিটি আছে। ও যে পরিমাণ ল্যান্ড নিয়ে ইন্ডাস্ট্রি করবে, আমার আমার রাইস প্রোডাকশনে হ্যাম্পার হইতো, আমার রাইস প্রোডাকশনে হ্যাম্পার হইতো। ইভেন অনেক দেশের অনেক কান্ট্রি আমার এখানে ইনভেস্ট করতে চায়, কিন্তু আমার ল্যান্ড চাই প্রচুর, সে গ্যাস চাই, ফিক্স প্রাইসে গ্যাস চাই। সো আমার এগুলো নাই, ইকোনমি কিন্তু এলাও করি না। আমরা এখন একটা ডিফারেন্ট পরে চলে যাচ্ছি, আমরা যাচ্ছি যে পজিটিভ পজিটিভ স্টেটমেন্ট এবং নর্মেটিভ স্টেটমেন্ট। তো যদিও ইনিশিয়ালি মনে হয় কনফিউজিং টার্ম, কিন্তু আমি আপনাকে বলে দিচ্ছি, খুব সহজ করে বলে দিচ্ছি। পজিটিভ স্টেটমেন্ট হলো ফ্যাক্ট, অ্যাকচুয়াল ফ্যাক্ট, অ্যাকচুয়াল ফ্যাক্ট। পজিটিভ স্টেটমেন্ট বলতেছে অ্যাকচুয়াল ফ্যাক্ট। আমার জিডিপি হলো আমার কত 6.5%। হ্যাঁ, আমার আমার হলো ইনফ্লেশন হলো আমরা সবাই জানি 9.5%। সো এগুলো হলো অ্যাকচুয়াল, এগুলো হলো আমার পজিটিভ স্টেটমেন্ট। ডেসক্রাইব দ্য ফ্যাক্ট এন্ড অবজারভেশন, হ্যাঁ, ক্যান বি এম্পারিক্যালি টেস্টেড এন্ড প্রুভেন, এগুলো এম্পিরিক্যালি টেস্টেড এবং প্রুভেন। আনএমপ্লয়মেন্ট রেট হলো আমার 5%, আমার ডিমান্ড ফর স্মার্টফোন রাইজ করছে 10%। তো এগুলো ডেটা দিয়ে বুঝাইছে, ডেটা দিয়ে সে অ্যানালাইসিস করে বলতেছে যে আমার স্মার্টফোনের ডিমান্ড রাইজ করছে 10%। তো এগুলোকে আমি বলতেছি পজিটিভ স্টেটমেন্ট, এগুলোকে পজিটিভ স্টেটমেন্ট বলতেছি। তাহলে আমার নর্মেটিভ স্টেটমেন্ট কোনগুলা, আমি হলো এক্সপ্রেস দ্য ওপিনিয়ন এন্ড ভ্যালু। আমি ওপিনিয়ন দিচ্ছি, কি ওপিনিয়ন দিচ্ছি, হাই ইনকাম আর্নার শুড বি টেক্সড মোর। যারা বেশি ইনকাম করে, তাদেরকে বেশি ট্যাক্স দেওয়া লাগবে, আমি বলতেছি। তো এটা হলো নর্মেটিভ স্টেটমেন্ট, আমি বলতেছি কত পার্সেন্ট বেশি দেওয়া লাগবে ওটা আমি বলতেছি না, ওটা হলো নর্মেটিভ স্টেটমেন্ট। ক্যানট বি এম্পিরিক্যালি প্রুভেন, আমি এম্পিরিক্যালি প্রুভেন করতে পারবো না, প্রুভ করতে পারবো না। বেসড অন সাবজেক্টিভ ইন্টারপ্রিটেশন, আমি বলতেছি ট্যাক্স বেশি দিবে, কেন বেশি দিবে, এটা লজিকে কি, যে যাতে ইকুয়ালিটি মেনটেন হয়, সমাজ যাতে ভারসাম্য থাকে। স্মোকিং আউট টু বি ব্যান্ড ইন পাবলিক প্লেস, আমি বলতেছি আমার পাবলিক প্লেসে স্মোকিং ব্যান করা দরকার। কিন্তু এটা কিন্তু আমি কিন্তু এটা হলো আমি ওপিনিয়ন দিচ্ছি, মিনিমাম ওয়েজ শুড বি এনশিওর লিভিং ওয়েজ, আমি বলতেছি মিনিমাম ওয়েজ বাড়ানো দরকার। সো এগুলো হলো ওপিনিয়ন, এগুলো হলো নর্মেটিভ স্টেটমেন্ট। সো মজার পড়া, আমি পজিটিভ নর্মেটিভ স্টেটমেন্ট পড়ছি, এখন পজিটিভ নর্মেটিভ ইকোনমিক্স নিয়ে কথা বলবো। তো সহজ কথা, আমার পজিটিভ ইকোনমিক্সে কি নিয়ে আলোচনা করে, ফ্যাক্ট নিয়ে আলোচনা করে, আর নর্মেটিভ ইকোনমিক্সে আমার ধারণা নিয়ে আলোচনা করে। কি এটা আমরা একটু পড়ছিলাম আমরা এখানে,
আমার আমার ওপিনিয়ন নিয়ে কথা বলে, নর্মেটিভ ইকোনমিক ওপিনিয়ন নিয়ে কথা বলে, ওপিনিয়ন নিয়ে কথা বলে, ঠিক আছে। সো পজিটিভ ইকোনমিক ফোকাস অন ফ্যাক্ট এন্ড কজ এন্ড ইফেক্ট রিলেশনশিপ, ডেসক্রাইব হাউ দ্য ইকোনমি ওয়ার্ক উইদাউট এনি ওপিনিয়ন জাজমেন্ট ছাড়া কিভাবে আসলে ওয়ার্ক করে। এক্সাম্পল, ইনক্রিজ ইন ট্যাক্স রিডিউস দ্য কনজিউমার স্পেন্ডিং। আমরা জানি আমি ট্যাক্স যদি ইম্পোজ করি, ট্যাক্স যদি আমার 25% থেকে 35% নিয়ে যাই, তাহলে ট্যাক্স গভর্নমেন্টের কাছে মানুষের টাকা চলে যাবে, মানুষের স্পেন্ডিং কমে যাবে, স্পেন্ডিং কমে যাবে। তো অ্যাকচুয়াল ফ্যাক্ট দিয়ে আমি বলতেছি, একবার ডেটা দিয়ে বলতেছি। নর্মেটিভ স্টেটমেন্ট হলো, নর্মেটিভ ইকোনমিক্স হলো আমার জাজমেন্টের উপর বেসিস করে ওপিনিয়ন দেয়, ইনভলভ ভ্যালু জাজমেন্ট এন্ড ওপিনিয়ন অ্যাবাউট হোয়াট শুড হ্যাপেন ইন দ্য ইকোনমি, কি হওয়া উচিত ওইটা বলতেছে, কি হওয়া উচিত। এক্সাম্পল কি, গভর্নমেন্ট শুড লোয়ার ট্যাক্স টু বুস্ট স্পেন্ডিং, গভর্নমেন্ট শুড লোয়ার ট্যাক্স টু বুস্ট স্পেন্ডিং। আমরা এখানে আরেকটা ডিফারেন্ট টপিকস পড়তেছি, ইকোনমিক্স মডেল এবং আমার ইটস ফিচার। আসলে ইকোনমিক্স মডেলটা কি, ইকোনমিক্স মডেলটা বলতেছে যে আমার কি, যে আমার আমার ইকোনমিক্স মডেলটা হলো আমার সিম্পলিফাইড রিপ্রেজেন্টেশন অফ রিয়েল ওয়ার্ল্ড ইকোনমিক ফিনোমিনন। আমি কি করতেছি, আমার রিয়েল ওয়ার্ল্ডে যে ঘটনাগুলো ঘটতেছে ওগুলোকে আমি সিম্পলিফাইড ওয়েতে মডেলে নিয়ে আসতেছি। আমি বলতেছি যে আমার কি, যে আমার এটা হলো আমার ডিমান্ড কার্ভ, তাই না? সো এখানে আমার প্রাইস, এখানে কোয়ান্টিটি। তো আমি বলতেছি যে ডিমান্ড কার্ভ আমার ডাউনওয়ার্ড স্লোপিং হয়, আমার যদি প্রাইস 100 টাকা হয়, আমি আমি কোয়ান্টিটি ডিমান্ড করতেছি 100। আমার প্রাইস যদি কমে 50 টাকা হয়, আমি কোয়ান্টিটি ডিমান্ড করতেছি 200। তো এই যে আমি বলতেছি প্রাইস কমলে ডিমান্ড বাড়ে, এটা আমি বলতেছি কিসের বেসিসে, আমি অনেক স্টাডি করে দেখছি এটা এটা হয়ে থাকে ইকোনমিতে। তো এই যে আমি এটা একটা মডেল দ্বারা করাইছি, আমি এটার উপর বেসিস করে একটা ইকোনমিক মডেল দ্বারা করাইছি, যেটা দিয়ে আমি কি করতেছি, যে আমি বলতেছি যে আমার প্রাইস কমলে ডিমান্ড বাড়ে। তো এটা হলো, এটাই বলতেছে যে সিম্পলিফাই দ্য রিপ্রেজেন্টেশন অফ দ্য রিয়েল ওয়ার্ল্ড ইকোনমিক ফিনোমিনন। আমার প্রাইস কমলে ডিমান্ড বাড়ে, এটা আমি ফিনোমিনন গুলো আমি মডেলে নিয়ে আসতেছি। লাইক ম্যাপ দ্য হাইলি কি ফিচার উইল ওমিটিং লেস ইনফরমেশন ডিটেল। তো এটার কি ফিচারটা কি, মডেলের কি ফিচার কি, এটা সিম্পলিফিকেশন, আমাকে সিম্পলিফাই করতেছে। আমি সিম্পলিফাইড ওয়াইতে উপস্থাপন করতেছি। রিপ্রেজেন্টেশন, আমি অনেক কিছু গ্রাফের মাধ্যমে রিপ্রেজেন্ট করি, এই যে আমি একটু একটু গ্রাফ আঁকে ফেলছি। তারপর প্রিডিকশন, আমি কিন্তু প্রিডিক্ট করি যে প্রাইস কমলে আমার ডিমান্ড বাড়বে, এটা আমি প্রিডিক্ট করতে পারি। মডেল, মডেল কিন্তু এটা প্রুভেন একটা মডেল, এটা কিন্তু আমি নিজে বলতেছি না, এটা ইকোনমিক্স এর একটা প্রুভেন মডেল। এই মডেল অলরেডি এস্টাবলিশ মডেল, এই কারণে কিন্তু এটা এটা প্রিডিকশন করা যায়, ঠিক আছে, প্রিডিকশন করা যায়। অ্যানালাইসিস, আর ইকোনমিক পলিসি গুলো এটা নিয়ে অ্যানালাইসিস করা হয়। লিমিটেশন, অনেক সময় অ্যাজাম্পশন কাজ করে না, অনেক সময় প্রাইস কমলেও ডিমান্ড বাড়ে না, প্রাইস কমলেও ডিমান্ড অনেক সময় বাড়ে না, ঠিক আছে। সো অনেক সময় এটা কাজ করে না, এটা হলো লিমিটেশন। তো এই ছিল আমার ইকোনমিক মডেল এবং এটার ফিচার গুলা। আমি এখন মডেলের পরে ইকোনমিক সিস্টেমে চলে আসছি, ইকোনমিক সিস্টেমে চলে আসছি, ঠিক আছে। তো ইকোনমিক সিস্টেম বলতেছে যে ওয়াই কান্ট্রি অর্গানাইজ এন্ড ম্যানেজ ইকোনমিক অ্যাক্টিভিটি। ইকোনমিক সিস্টেম হলো একটা সিস্টেম, যে সিস্টেমে একটা আমার দেশের আমার কি হয়, আমার অ্যাক্টিভিটি গুলা একটা দেশ রান করে, সহজ কথা একটা দেশ রান করে, একটা দেশ রান করে ইকোনমিক সিস্টেমের উপর বেসিস করে রান করে। আমার প্রোডাকশন কিরকম হবে, ডিস্ট্রিবিউশন কিরকম হবে, কনজাম্পশন কিরকম হবে, ঠিক আছে, ওইগুলো ডিসিশন হয় ইকোনমিক সিস্টেমের উপর বেসিস করে। তো টাইপ অফ ইকোনমিক সিস্টেম, এটা এটা পড়লে আপনি আরো ক্লিয়ার হয়ে যাবেন। ক্যাপিটালিজম, ক্যাপিটালিজম বলতেছে আমার ল্যান্ড, ল্যান্ড লেবার ক্যাপিটাল আমি সি দিয়ে বুঝাচ্ছি, আর এন্টারপ্রেনারশিপ আমি ই দিয়ে বুঝাচ্ছি। সো ল্যান্ড, ল্যান্ড আমি পুরোটাই লিখলাম, লেবার আমি এল দিয়ে বুঝাচ্ছি। তো এই যে এগুলো হলো মালিক থাকবে, এগুলোর মালিক থাকবে, এগুলোর মালিক থাকবে, এটা হলো ক্যাপিটালিজম ইকোনমি বলতেছে। তখন ল্যান্ডের মালিক থাকবে, লেবারের মালিক থাকবে, ক্যাপিটালের মালিক থাকবে, অন্টারপ্রেনারশিপের মালিক থাকবে। তো ব্যবসায়ী এগুলো ইউজ করে, একজন ব্যক্তি এগুলো ইউজ করে সে প্রডিউস করবে, প্রডিউস করে সে প্রফিট করবে, প্রফিট করবে, ঠিক আছে। তো এটা বলতেছে আমার ক্যাপিটালিজম ইকোনমি। এবং সে প্রফিট করে করে অনেক বড় লোক হয়ে যাবে। সো যে যে যার যে ধনী ব্যক্তি আরো ধনী হবে, এটা ক্যাপিটালিজম সাপোর্ট করে, ক্যাপিটালিজম সাপোর্ট করে। যে আমার এসেট আমার, আমার ল্যান্ড আছে, আজকে আমার 1 বিঘা ল্যান্ড আছে, হ্যাঁ আমি বললাম 1 বিঘা ল্যান্ড আছে, কালকে আমার 2 বিঘা, আমি আরো কিনলাম 2 বিঘা, আমি হয় 100 বিঘা পুরো দেশ কিনে নিলেও আমাকে কেউ কিছু বলতে পারবে না। ক্যাপিটালিজম বলতেছে আমার টাকা দিয়ে আমি যা ইচ্ছা তা করতে পারবো, আমি যত ইচ্ছা প্রফিট করতে পারবো, যত ইচ্ছা প্রডিউস করতে পারবো। এখানে গভর্নমেন্ট ইন্টারফেয়ার করে না, যদিও বাংলাদেশে গভর্নমেন্ট ট্যাক্স বসায় পুরো বিশ্বে, বাট ট্যাক্স বসানো ছাড়া অন্য কোনো ইন্টারফেয়ার করতে পারবে না, বলতে পারবে না তুমি 2 বিঘার জমি নিতে পারবে না, এটা বলতে পারবে না। বাট সোশ্যালিজম সিস্টেম বলতেছে যে না, ওনারশিপ থাকবে গভর্নমেন্ট কন্ট্রোল, আমার ল্যান্ড, সব ল্যান্ডের মালিক তুমি হইতে পারবে না, এগুলা গভর্নমেন্ট কন্ট্রোল, সবকিছুর মালিক থাকবে গভর্নমেন্ট, সবকিছুর মালিক হবে গভর্নমেন্ট, ঠিক আছে। তো প্রোডাকশন এন্ড প্রাইসিং সেট করবে গভর্নমেন্ট। কিউবা, কিউবাতে এটা সোশ্যালিজম বিরাজমান। সো কিউবাতে আসলে জমির মালিক কেউ হয় না, গভর্নমেন্ট থাকে, গভর্নমেন্ট মানুষকে ইউজ করে তাদেরকে কিছু টাকা দেয় ওরা জীবিকা নির্বাহ করার জন্য, ঠিক আছে। এটা তাহলে কিভাবে চলে, সবকিছুর মালিক গভর্নমেন্ট থাকবে, গভর্নমেন্ট আপনাকে স্যালারি দিবে, গভর্নমেন্ট আপনাকে জন্য খাদ্যের ব্যবস্থা করবে, গভর্নমেন্ট আপনার চিকিৎসার ব্যবস্থা করবে, বাট সবকিছু মালিকানা গভর্নমেন্টের হাতে থাকবে।
মিক্স ইকোনমি হলো ব্লেন্ড, দুইটা মিলিত, ঠিক আছে। আমার কিছু আমার হলো কি ব্লেন্ড অফ ক্যাপিটালিজম আর সোশ্যালিজম। তো এটা ইন্ডিয়া এরকম, ইন্ডিয়া বাংলাদেশ এটা হলো দুইটাই। তো আমি আমি ইন্ডিয়া এবং বাংলাদেশ ইপারেন্টলি মনে হচ্ছে ক্যাপিটালিজম এক নম্বরে পড়ে, কিন্তু এক নম্বরে কেন পড়ে না? ট্যাক্সের কারণে। আমি প্রগ্রেসিভ ট্যাক্স রেট ইউজ করতেছি, আমি ট্যাক্স ইম্পোজ করতেছি। তারপর এখানে অনেক রেস্ট্রিকশন আছে, আপনি যদি অনেক জমি কিনেন আপনার উপর রেস্ট্রিকশন চলে আসবে, আপনি বেশি কিনতে পারবেন না। তো কিছু রেস্ট্রিকশন চলে আসে। টেস্টিং ইকোনমিক থিওরি উইথ মডেল। আমি টেস্টিং ইকোনমিক থিওরি উইথ মডেল, এটা বলতেছে যে কি টেস্টিং ইকোনমিক থিওরি। আমরা একটু আগে ইকোনমিক থিওরি পড়ছিলাম তাই না? আমরা একটু আগে ইকোনমিক থিওরি পড়ছিলাম, ইকোনমিক থিওরিতে দেখছিলাম যে ইকোনমিক থিওরি গুলো হলো লং টাইম ধরে বিল্ড আপ হয়। আমার প্রাইস যদি বাড়ায়, প্রাইস বাড়লে আমার ডিমান্ড ফল করে, আমার প্রাইস কমলে ডিমান্ড বাড়ে। তো এই যে মডেলটা, এই মডেলগুলো কিন্তু প্রুভেন, এগুলো কিন্তু ইকোনমিক থিওরি। সো এটা আমার ইকোনমিক মডেল প্রোভাইড স্ট্রাকচারাল মেথড টু অ্যানালাইজ দ্য ভ্যালিডিটি ইকোনমিক থিওরি। সো ইকোনমিক মডেল গুলা কি হয় যে আমার ইকোনমিক মডেল প্রোভাইড দ্য স্ট্রাকচার মেথড টু অ্যানালাইজ দ্য এন্ড ভ্যালিডেট দ্য ইকোনমিক থিওরি। আমরা ইকোনমিক থিওরি গুলাকে স্ট্রাকচার হইতে নিয়ে আসে ইকোনমিক মডেল। সো এক্সাম্পল যেমন সাপ্লাই ডিমান্ডের কথা বলছি। সো থিওরি আমার আমার এটা অবশ্য অলরেডি বলে ফেলছি যে প্রাইস বাড়লে আমার ডিমান্ড কমে, এগুলো ইকোনমিক মডেল আলোচনা করা হয়, ইকোনমিক মডেল আলোচনা করা হয়। ইকোনমিক রিসোর্স প্রোডাকশন বিজনেস, এটা আমি অলরেডি পড়ে ফেলছি। আমার প্রোডাকশনের জন্য টাইপ অফ ইকোনমিক রিসোর্স, একটা ইকোনমিতে কি কি রিসোর্স থাকে, আর ল্যান্ড থাকে, লেবার থাকে, ক্যাপিটাল থাকে, এন্টারপ্রেনার থাকে, এগুলো নিয়ে আমি ডিটেল আলোচনা করছি অলরেডি। এবার আসি ড্রয়ে প্রোডাকশন, ড্র এন্ড এক্সপ্লেন দ্য প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। আমি প্রোডাকশন পসিবিলিটি কার্ভ ড্র করতে বলছে, এক্সপ্লেন করতে বলছে। যেখানে আমার একটা দেশের আমি কি করতে পারি, প্রডিউস করতে পারি মিল্ক এবং কুকি প্রডিউস করে একটা ওই কান্ট্রির যত রিসোর্স আছে, রিসোর্স দিয়ে সে কি করে মিল্ক প্রডিউস করে আর কুকি প্রডিউস করে। তো আমাকে একটা প্রোডাকশন পসিবিলিটি ড্র করতে বলছে। আমি আবারও যাচ্ছি যে ড্র এন্ড এক্সপ্লেন এ প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। আমাকে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ ড্র করতে বলছে একটা ইকোনমির, যে ইকোনমিতে সব রিসোর্স দিয়ে সে মিল্ক প্রডিউস করে আর কুকি প্রডিউস করে। হোয়াট হ্যাপেন ইফ দ্য ফ্রন্টিয়ার ইফ দ্য আমার আমার এই যে মিল্ক প্রডিউস করে, আমার তো মিল্ক প্রডিউস করতে কাউ আছে তাই না? সো আমার যদি অর্ধেক গরু যদি মারা যায় তখন কি হবে, তখন আমার প্রোডাকশন ফ্যাসিলিটি ফ্রন্টিয়ারে কি হবে, ওইটা আলোচনা করতে বলছি। আমি আবারও রিপিট করতেছি যে আমার 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 একটা কান্ট্রির আমার প্রোডাকশন ফ্যাসিলিটি ফ্রন্টিয়ার আঁকতে বলছে, যেখানে ওই সব রিসোর্স দিয়ে আমি মিল্ক প্রডিউস করি, কুকি প্রডিউস করি, এবং আমার অর্ধেক গরু মারা গেলে কি হবে। তো আমরা সবাই জানি প্রোডাকশন ফ্যাসিলিটি কার্ভ জানি। আমি আমি আমার রিসোর্স দিয়ে সব রিসোর্স দিয়ে যদি আমি কুকি প্রডিউস করি, তাহলে আমি কি করতে পারবো, এটা একটা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। আমার যে রিসোর্স গুলো দিয়ে আমি এটা ডিরাইভ করি, আমার যে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রেনারশিপ আছে, এগুলো দিয়ে আমি ডিরাইভ করে দেখছি যে আমার প্রোডাকশন ফ্যাসিলিটি কার্ভ এটাই। সরি, ইনিশিয়ালি এটা এই সেকেন্ডটা, ঠিক আছে, ইনিশিয়ালি সেকেন্ডটা, এটা আমার প্রোডাকশন ফ্যাসিলিটি কার্ভ শুরুতে। সো আমি আমার রিসোর্স গুলো সবগুলো দিয়ে আমি কি করতে পারি, আমি 2000 ইউনিট কুকি প্রডিউস করতে পারি, 2000 ইউনিট কুকি প্রডিউস করতে পারি। আর সবগুলো রিসোর্স যদি আমি মিল্ক প্রডিউস করি, 1000 ইউনিট মিল্ক প্রডিউস করতে পারি, ঠিক আছে। তো আমি আমি এখানেও থাকতে পারি, যে কোনো পয়েন্টে থাকতে পারি, এটা আমরা জানি, অলরেডি শিখে আসছি। কোনো কারণে যদি অর্ধেক গরু মারা যায়, আমার প্রোডাকশন ফ্যাসিলিটি কার নিচের দিকে যাবে। তো আমার প্রোডাকশন ফ্যাসিলিটি কার নিচের দিকে চলে যাবে, যেহেতু গরু মারা গেছে, আমি মিল্ক প্রডিউস করতে পারতেছি না, মিল্ক না হলে আমি কুকিও প্রডিউস করতে পারতেছি না। তো তখন আমি কি করতে পারি, সব রিসোর্স দিয়ে আমি একটু পরিমাণ কুকি প্রডিউস করতে পারি, অথবা ইউনিট মিল্ক প্রডিউস করতে পারি। তো আমার যদি অর্ধেক গরু মারা যায়, হাফ অফ দ্য কাউ ইকোনমি, যে ডিজিজ এর কারণে যদি হাফ অফ দ্য কাউ মারা যায়, তখন আমার প্রোডাকশন ফ্যাসিলিটি কার্ভ নিচের দিকে ডাউন হয়। সো নিচের দিকে ডাউন হলে আমার আমার প্রোডাকশন কমে যায়, প্রোডাকশন ক্যাপাসিটি কমে যায়। সো আমার এই কথাগুলো এখানে বলা হয়েছে যে ইফিসিয়েন্ট প্রোডাকশন ফ্যাসিলিটি, ইনিশিয়ালি আমি 100 ইউনিট মিল্ক প্রডিউস করতে পারি, 2000 ইউনিট কুকি প্রডিউস করতে পারি, আমি মাঝামাঝিও থাকতে পারি, যে কোনো পয়েন্টে থাকতে পারি। এখানে একটা কথা বলছে দেখেন, আমি যে প্রোডাকশন প্রবাবিলিটি শো দ্য ট্রেড অফ বিটুইন দ্য মিল্ক এন্ড কুকি। আমি যদি এখানে দেখেন, আমি যদি ট্রেড অফ হয় এটা, আমি ধরেন সব রিসোর্স দিয়ে আমি 2000 ইউনিট আমি কুকি প্রডিউস করলাম, ঠিক আছে, অথবা মিল্ক প্রডিউস করলাম, আমি দুইটার মাঝামাঝি যদি থাকতে চাই, তাহলে আমি কি করতেছি, আমি 1000 ইউনিট আমি কুকি কম প্রডিউস করতেছি তাই না, 1000 ইউনিট কুকি কম প্রডিউস করতেছি। এইটা কেন স্যাক্রিফাইস করতেছি আমি, এই যে 500 ইউনিট মিল্ক প্রডিউস করার জন্য, এই পরিমাণ মিল্ক প্রডিউস করার জন্য এটাকে বলতেছে ট্রেড অফ। আমি ট্রেড অফ করতেছি, একটা ছেড়ে আরেকটা প্রডিউস করতেছি, একটা ছেড়ে আরেকটা প্রডিউস করতেছি। ডিজিজ হাফ অফ দ্য ইকোনমি, কাউ যদি মারা যায় তাতে কি হচ্ছে, যে মিল্ক প্রোডাকশন রিডিউস ফ্রম 1000 থেকে 500 নেমে যাচ্ছে। মিল্ক প্রোডাকশন আমার 1000 থেকে আমার 500 নেমে যাচ্ছে। সো
এবং ফিউয়ার কুকি, আমরা কুকিও কম প্রডিউস করতে পারতেছি, আমার 1000-এ নেমে যাচ্ছে। ইকোনমি ইম্প্যাক্টটা কি, যে লাইকলি রাইজ ইন মিল্ক প্রাইস ডিউ টু দা রিডিউস সাপ্লাই, আমার মিল্ক প্রাইস বেড়ে যাবে, মিল্ক প্রাইস বেড়ে যাবে সাপ্লাই কমার কারণে। ওয়াই অফ এফিসিয়েন্সি অন প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, আমার আমি আমি এফিসিয়েন্সি আনতে পারি প্রোডাকশন পসিবিলিটি কার্ভে দুই ভাবে, অ্যালোকেটিভ এফিসিয়েন্সির মাধ্যমে, টেকনিক্যাল এফিসিয়েন্সির মাধ্যমে। তো আমি এই দুইটা জিনিস এখানেও আলোচনা করব। আমি অ্যালোকেটিভ এফিসিয়েন্সি বলতেছে যে প্রোডিউস গুড এন্ড সার্ভিস অ্যালাইন উইথ দ্য সোশ্যাল প্রিফারেন্স। আমি যে এই যে আমি আবার আঁকি, হ্যাঁ, তো আমি এখানে কুকি প্রডিউস করব না মিল্ক প্রডিউস করব, আমি মিল্ক প্রডিউস করব। সো আমি এখানে, এটা আমার প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, এটা আমার প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। সো আমি এখানে 2000 ইউনিট কি প্রডিউস করতে পারি, আমি 1000 ইউনিট মিল্ক প্রডিউস করতে পারি। সো অ্যালোকেটিভ এফিসিয়েন্সি বলতেছে প্রডিউস গুড এন্ড সার্ভিস অ্যালাইন উইথ দ্য সোসাইটাল প্রিফারেন্স। আমার সোসাইটি যদি প্রিফার করে যে মিল্ক, আমি কুকি বেশি প্রডিউস করব, তাহলে আমি কুকি প্রডিউস করব, মিল্ক বেশি প্রডিউস করলে মিল্ক বেশি প্রডিউস করব। এটা হলো সোসাইটির প্রিফারেন্সের উপর অ্যালোকেটিভ এফিসিয়েন্সি। আমি সোসাইটির প্রিফারেন্স যদি ইগনোর করি, একটা জিনিস দেখেন, আমি হলাম ব্যবসায়ী, আমি বিজনেসম্যান, আমি সোসাইটির প্রিফারেন্স না বুঝে যদি আমি বেশি করে মিল্ক প্রডিউস করি, আমি ধরেন সব টাকা দিয়ে মিল্ক প্রডিউস করলাম, 1000 ইউনিট মিল্ক প্রডিউস করতাম, করার পরে এটা আনসোল্ড থেকে গেল। কিন্তু আমি তো ঠিকই প্রডিউস করছি, তাই না? আমি এখানে ল্যান্ড ইউজ করছি, লেবার ইউজ করছি, ক্যাপিটাল ইউজ করছি, কিন্তু আমি সোসাইটি স্টাডি করি নাই, মানুষের নিড স্টাডি করি নাই, না কারণে আনসোল্ড থেকে গেছে। আনসোল্ড থাকার কারণে জিনিসটা নষ্ট হয়ে গেছে, আমার অ্যাসেট নষ্ট হয়েছে। তার মানে ওইখানে ইনএফিসিয়েন্সি চলে আসবে, অ্যালোকেটিভ এফিসিয়েন্সি আসবে না, উল্টাটা আসবে, ইনএফিসিয়েন্সি আসবে। আর আমি যদি মানুষের প্রিফারেন্স গুলো ফোকাস করে আমি প্রডিউস করি, তাহলে আমার জিনিস নষ্ট হবে না, আমার অ্যালোকেটিভ এফিসিয়েন্সি আসবে। ক্লিয়ার? টেকনিক্যাল এফিসিয়েন্সি বলতেছে যে প্রডিউসিং ম্যাক্সিমাম পসিবল গুড উইথ কারেন্ট টেকনোলজি এন্ড রিসোর্স। আমি যদি এই বিলং করি, আমি যদি এই কার্ভের ভিতরে বিলং করি, তাহলে আমার টেকনিক্যাল এফিসিয়েন্সি আসতেছে। আমি যদি এখানে বিলং করি, আমি দেখেন, আমি আমার রিসোর্স গুলো আনইউটিলাইজ থেকে যাবে, আমি একটু পরিমাণ প্রডিউস করতে পারবো, সো আমার এদিকে চলে আসবে। সো আমার রিসোর্স গুলো ল্যান্ড, লেবার, ক্যাপিটাল আনইউটিলাইজ থেকে যাবে। আমি আনইউটিলাইজ থেকে যাবে যদি আমি টেকনিক্যাল এফিসিয়েন্সি না আনতে পারি, আমি যদি কার্ভের ভিতরে বিলং না করি। এই ইফিসিয়েন্সি আবার ইনএফিসিয়েন্সি আমরা গ্রাফের মাধ্যমে শিখেছি, যে প্রোডাকশন ইফিসিয়েন্সি হবে তখনই যখন আমি এই কার্ভের ভিতরে থাকবো, ইনএফিসিয়েন্সি হবে আমি যদি নিচে থাকি, আমি নিচে যে কোনো পয়েন্টে বিলং করি না কেন, বিলং করলে আমি আমি আমার রিসোর্স গুলো মানে হলো, এটার মিনিংটা হলো আমি আমার রিসোর্স গুলাকে ইউজ করতেছি না। এবার একটা ডিফারেন্ট পড়ায় চলে যাচ্ছি, ইন্ট্রোডাকশন টু সার্কুলার ফ্লো ডায়াগ্রাম। আমরা সার্কুলার ফ্লো ডায়াগ্রাম শিখবো, এটা 98-তে আসছিল। তো সার্কুলার ফ্লো ডায়াগ্রাম বলতেছে যে, আমি বলছি যে ল্যান্ড পুরোটাই লিখলাম, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল আর এন্টারপ্রেনারশিপ, এগুলোর মালিক তো কেউ না কেউ, তাই না? ল্যান্ডের মালিক কেউ, এগুলো কি পায়, তার এগেনস্টে রেন্ট পায়, তাই না? লেবার যে দেয় সে কি পায়, ওয়াইস পায়, সে ওয়াইস পায়। ক্যাপিটাল যে দেয় ইন্টারেস্ট পায়, সে ইন্টারেস্ট পায়, তাই না? এন্টারপ্রেনার কি পায়, সে প্রফিট পায়। এগুলো তো কোনো ব্যক্তি পাচ্ছে, এই চারটা জিনিস কিন্তু কোনো ব্যক্তি পাচ্ছে, কোন হাউস হোল্ড পাচ্ছে। হাউস হোল্ডকে কে দিচ্ছে, ব্যবসা দিচ্ছে, তাই না? তাহলে কি, আমি দেখেন, আমি কি দিচ্ছি, এই যে হাউস হোল্ড কি দিচ্ছে, আমি আমি কি দিচ্ছি, আমি ল্যান্ড লেবার ক্যাপিটাল দিচ্ছি, ঠিক আছে? ল্যান্ড লেবার ক্যাপিটাল এন্টারপ্রেনারশিপ দিচ্ছি, তার বিনিময়ে আমি কি পাচ্ছি, আমি গোল্ডেন, সরি, তার বিনিময়ে আমি কি পাচ্ছি, তার বিনিময়ে কিন্তু আমি ওয়াইস পাচ্ছি। তার বিনিময়ে আমাকে কি দিচ্ছে, সে আমাকে ওয়াইস দিচ্ছে, ঠিক আছে? আমাকে ওয়াইস দিচ্ছে, ডিভিডেন্ড দিচ্ছে, আর বাকি দুটা সে লেখে নাই। আমাকে ওয়াইস দিচ্ছে, ডিভিডেন্ড দিচ্ছে, তারপর আমি কি লিখছিলাম, যে আমার আমার রেন্ট দিচ্ছে, আমাকে রেন্ট দিচ্ছে আর হলো প্রফিট দিচ্ছে, ঠিক আছে? তো ব্যক্তি পাইলো। তো ব্যক্তি তো আর এগুলো নিয়ে বসে থাকবে না, সে কি করে, তারাও তো নিজে চলার জন্য তার কনজাম্পশন দরকার হবে। সে কি করবে, এগুলো খরচ করবে, এক্সপেন্ডিচার করবে, টাকা দিবে বিজনেসম্যানকে, বিজনেস থেকে আবার সে কি পাচ্ছে, গুডস এন্ড সার্ভিস পাচ্ছে। যে ব্যক্তি ধরেন আমার রেন্ট পাচ্ছে, সে তো রেন্ট যে ব্যক্তি রেন্ট পাচ্ছে, ল্যান্ড আছে তার রেন্ট পাচ্ছে, তারও তো তোর কনজিউম করার জন্য তার কাপড় লাগে, বেসিক জিনিসগুলো থাকে, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা দরকার হয়। সেই শিক্ষা চিকিৎসায় সে কারো না কারো কাছ থেকে কিনে, অন্য কোনো ব্যবসায়ীর কাছ থেকে কিনে, নিজের ব্যবসা থেকে কিনে, অথবা অন্য কোনো ব্যবসায়ীর কাছ থেকে কিনে। তারও গাড়ির দরকার হয়, গাড়ির দরকার হলে সে গাড়ির বিজনেসম্যানের কাছ থেকে কিনে। তো সেই যে আমি যে এই যে আমি আমি কি করতেছি, আমি যে আমার ল্যান্ড লেবার ক্যাপিটাল দিলাম, দেওয়ার ফলে আমি কি পেলাম, আমি আমার ইনকাম গুলো পাইলাম। ইনকাম গুলো আমি কি করতেছি, হাউস হোল্ড আবার খরচ করতেছে, তার বিনিময়ে সে গুড পাচ্ছে। তো এই যে সার্কুলার ফ্লো হচ্ছে, বুঝছেন, সার্কুলার ফ্লো হচ্ছে, সেটাই হলো সার্কুলার ফ্লো ডায়াগ্রাম। আমি খুব সহজে বোঝানোর চেষ্টা করছি। তো আমি গার্মেন্টস শ্রমিক দিয়েও বুঝাতে পারি। গার্মেন্টস শ্রমিক ধরেন, সে গার্মেন্টস শ্রমিক কি পায়, সে 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 লেবার দিচ্ছে,
সে লেবার দিচ্ছে, লেবার দেওয়ার ফলে লেবারটা এদিকে আসতেছে। তো সে কি পাচ্ছে, ভয়েস পাচ্ছে, ভয়েস তো নিয়ে তার তার তো কিছু কেনা কেনা করা করা লাগবে, তাই না? সো এগুলো খরচ করতেছে, কোম্পানিকে দিচ্ছে, সে অন্য বস্তু বাসস্থান, শিক্ষা, চিকিৎসা পাচ্ছে। ঠিক আছে, তো এখানে এই কথাগুলাই বলা হয়েছে। তো আমরা অনেক পড়া পড়তেছি, আমি একটু ফ্লোর দিই আপনাদেরকে, কারণ আসলে ইকোনমিক্সে আমরা অনেক কিছু শিখবো, খুব সুন্দরভাবে শিখবো, লজিক্যালি শিখবো। কোনো জিনিসে আমরা ইয়া থাকবো না, কনফিউশন রাখবো না, কোনো কোনো কিছুতে আমরা কনফিউশন রাখবো না, আমরা টু দ্য পয়েন্টে বোঝার চেষ্টা করবো, যাতে ক্লাসে সব পড়া শেষ হয়ে যায়। তো আমি একটু স্লোলি যাই, আমরা মনে হয় একটু ফাস্ট যাচ্ছি, একটু স্লোলি যাই। তো আমরা আমরা এখন পড়বো কি, হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ অফ মেজর ইকোনমিক সিস্টেম। আমি ইকোনমিক সিস্টেম নিয়ে কথা বলছিলাম। ইকোনমিক সিস্টেম আমরা তখন কি শিখছি, ক্যাপিটালিজম শিখছি, আর হলো সোশ্যালিজম শিখছি, তাই না? তো ক্যাপিটালিজমে কি, যার সম্পদ সে মালিক, সে আমার আমার ওয়েলদি পার্সন আরো ওয়েলদি হবে। সোশ্যালিজমে ওইটা ছিল না। হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ এই জিনিসগুলো আবার চলে আসবে, ঠিক আছে? হিস্টোরিক্যালি একবারে একটা সময় ছিল ফিউডালিজম ছিল। ফিউডালিজম ছিল কি, লর্ড ওন দ্য ল্যান্ড, আমার ল্যান্ড, আমার ল্যান্ড গুলার ওন ছিল, লর্ড ওন করতো। তো ঠিক আছে, তো ল্যান্ডের মালিক আসলে জনগণ ছিল না, সে সে ওন করতো, সে ওগুলো মানুষকে দিতে ইউজ করার জন্য, তার বিনিময়ে সে খাজনা নিত, খাজনা নিত। জমিদারির কথা যখন ছিল আর কি, যে পিসেন্ট ওয়ার্ক টু প্রোটেকশন এন্ড হারভেস্ট শেয়ার। তো তখন তো আসলে ইন্ডাস্ট্রি তখন ছিল না, ম্যাক্সিমাম কৃষিকাজ ছিল। তো ল্যান্ডের মালিক ছিল লর্ড, মানে জমিদার ছিল, জমিদারকে খাজনা দেওয়া লাগতো, খাজনা দেওয়া লাগতো। তারপর ক্যাপিটালিজম আসলো। ক্যাপিটালিজম হলো প্রাইভেট ওনারশিপ, যার জমি তার, ঠিক আছে, যার জমি তার। সো এখানে এটা ফ্রি মার্কেট, যার যে যত ইচ্ছা ইচ্ছা সে প্রফিট করতে পারে, সম্পদ ক্রয় করতে পারে, প্রফিট করতে পারে। তো এটা এটা নিয়ে কোনো কোশ্চেন নেই, কনফিউশন নাই। ফিউডালিজম এবং ক্যাপিটালিজম নিয়ে কোনো কোশ্চেন নেই, আমরা এটা খুব সহজ, আমরা সবাই জানি। বাট সমস্যা হলো সোশ্যালিজম এবং কমিউনিজম নিয়ে। সোশ্যালিজম বলতেছে কালেকটিভ ওনারশিপ হবে, আমার ল্যান্ডের মালিক গভর্নমেন্টও থাকবে, আবার জনগণও থাকবে, কালেকটিভ ওনারশিপ হবে। তো ওইখান থেকে যে রিটার্নটা জেনারেট হবে, রিটার্ন জেনারেট হবে, ওয়েলথ ডিস্ট্রিবিউট হবে, ইকুয়ালি ডিস্ট্রিবিউট হবে, ইকুয়ালি ডিস্ট্রিবিউট হবে। কোন সমাজে পাঁচজন ব্যক্তি থাকে, পাঁচজন, আমার যদি 100 টাকা আমার ইনকাম হয়, সে পাঁচজনে 20 টাকা করে পাবে, ইকুয়ালি ডিস্ট্রিবিউট হবে। এটা বলতেছে সোশ্যালিজম, একটু মনে রাখেন। বাট কমিউনিজম বলতেছে যে হ্যাঁ, এখানেও আমার কি কালেকটিভ, কালেকটিভ ওনারশিপ, কমন ওনারশিপ থাকবে, বাট এখানে হবে ডিস্ট্রিবিউশনটা হবে অন নিড বেসিস। কোন সমাজে পাঁচজন ব্যক্তি আছে, সো কারো 10 টাকা দরকার, তাকে 10 টাকায় দেওয়া হবে, কারো 50 টাকা দরকার, ছেলে মেয়ে বেশি, তাকে 50 টাকা দেওয়া হবে। এটা বলছে কমিউনিজম, এটা বলছে কমিউনিজম। তাহলে আমরা সোশ্যালিজম আর কমিউনিজম ডিফারেন্স বুঝলাম। মিক্স ইকোনমি বলতেছে, যেটা আমাদের ইকোনমি বা ম্যাক্সিমাম ইকোনমি আসলে মিক্স ইকোনমিতে চলে, যে আমি ক্যাপিটালিজম আর সোশ্যালিজমের মিলা যেটা হয়, ক্যাপিটালিজম সোশ্যালিজমের মিলা যেটা হয়। তো এই ছিল আমার হিস্টোরিক্যাল পার্সপেক্টিভে মেজর ইকোনমিক সিস্টেম। তো এগুলো আমরা কিন্তু আমরা কোথাও না কোথাও শুনছি, তাই না? চায়না আমরা জানি কমিউনিস্ট কান্ট্রি, বাট আমরা হয়তো এইভাবে সুন্দর করে কখনো কোথাও কখনো পড়ি নাই। এটা একটা মজার একটা পড়া, এটা পরীক্ষায় এসেই থাকে, যে ইকোনমিক্স আর্ট না সায়েন্স, আর্ট না সায়েন্স। ঠিক আছে, ইকোনমিক্স আমি আর্টস বলবো না সায়েন্স বলবো, এটা এক কথা অ্যান্সার হলো বোথ। এক কথা অ্যান্সার হলো বোথ, ইকোনমিক্স আর্ট ও সায়েন্স। তাহলে সায়েন্স কিভাবে হয় এখানে আলোচনা করব, আর কিভাবে আর্টস হয় এখানে আলোচনা করব। সায়েন্স আমি কেন বলবো, কারণ সে ইকোনমিক ডেটা নিয়ে আলোচনা করে, সে ডেটা নিয়ে আলোচনা করে, মডেল নিয়ে আলোচনা করে, ইকোনমিক প্রিন্সিপাল নিয়ে আলোচনা করে, এই কারণে আমি সায়েন্স বলতেছি। তো আমি মেকানিজম অ্যাপ্লাই করি, আমি ডেটা তো আসলে ডেটা নিয়ে অ্যানালাইসিস করা দরকার হয়। সো এটা হলো আমার সায়েন্স, এই কারণে আমি সায়েন্স বলতেছি, ডেটা নিয়ে আলোচনা করি, এই কারণে সায়েন্স বলতেছি। তো এখানে ক্যালকুলেশন ইস্যু থাকে, এখানে ক্যালকুলেশন ইস্যু থাকে, ক্যালকুলেশন থাকে, ঠিক আছে। সো ক্যালকুলেশন যেহেতু থাকে, আমি জিডিপি ক্যালকুলেট করতেছি, আমি এখানে কি ইনফ্লেশন ক্যালকুলেট করতেছি। তো আমার ক্যালকুলেশন ইস্যু যেহেতু থাকে, এই কারণে আমি এটাকে সায়েন্স বলতেছি। আর্টস কেন বলবো, কারণ হলো আমার রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম গুলো সলভ করার চেষ্টা করে এটা, যে মানুষের বিহেভিয়ার দেখে, সোশ্যাল নর্মস দেখে, ভ্যালু দেখে। আমি যেটা বলছিলাম, যে আমি সব টাকা দিয়ে যদি কুকি প্রডিউস করি, তো মানুষ তো কুকি তো কিনবে না, সবার তো ডিমান্ড নাই, তখন কিন্তু অর্ধেক কুকি আনসোল্ড থাকবে, আনসোল্ড থাকবে। তো আমি যদি এই যে আনসোল্ড থাকাতে আমার কি হচ্ছে, আমার অ্যাসেট গুলো নষ্ট হচ্ছে, অ্যাসেট গুলা নষ্ট হচ্ছে, অ্যাসেট গুলো নষ্ট হচ্ছে। তো আমার যাতে অ্যাসেট নষ্ট না হয়, ওই কারণে আমার কি করতে হবে, মানুষের হিউম্যান বিং এর বিহেভিয়ার দেখতে হবে, সে কি চায়। তো যে সে কি চায় অনুযায়ী আমাকে প্রডিউস করতে হবে। তো এই যে ইকোনমিক্স যদি এটা আলোচনা করে, এই কারণে এটাকে আমি আর্টস বলতেছি। ক্লিয়ার? রিলেশনশিপ বিটুইন ইকোনমিক্স এন্ড আদার ডিসিপ্লিন, আমার ইকোনমিক্স এর সাথে আমি অ্যাকাউন্টিং এর রিলেশনশিপ দেখবো, ফাইন্যান্সের রিলেশনশিপ দেখবো, মার্কেটিং এর রিলেশনশিপ দেখবো। তো ইকোনমিক্স এর সাথে অ্যাকাউন্টিং রিলেশনশিপ কি, কারণ আমি এখানে ফাইন্যান্সিয়াল ডেটা নিয়ে কাজ করি, তাই না? এখানে আমি অ্যাকাউন্টিং করে থাকি, আমি যোগ বিয়োগ করে থাকি, যোগ বিয়োগ করে থাকি, এই কারণে এটাকে আমি অ্যাকাউন্টিং বলতেছি। এটাকে আমি ফাইন্যান্স বলতেছি কেন, আমি ফাইন্যান্সিয়াল মার্কেট নিয়ে কাজ করি, তাই না?
আমাকে ইনভেস্টমেন্ট ডিসিশন গুলো গাইড করে। ফাইন্যান্স কেন বলতেছি, কোনো ব্যবসায়ী, কোনো ধরেন এক্স ওয়াই জেড কোনো কোম্পানি, এখন সে কি কুকি প্রডিউস করবে না মিল্ক প্রডিউস করবে, তাকে কিন্তু ডিসিশন নেওয়া দরকার হয়। তো আমি কুকি প্রডিউস করলে আমার 100 টাকা লোন নেওয়া দরকার হয়, আর মিল্ক প্রডিউস করলে 200 টাকার লোন নেওয়া দরকার হয়। তো এই যে আমি যে ফাইন্যান্স করতেছি, আমি ইকোনমিক্স স্টাডি করে কিন্তু ফাইন্যান্স করতেছি, এই কারণে এটাকে আমি ফাইন্যান্স বলতেছি, এই কারণে এটাকে ফাইন্যান্স বলতেছি। এটা মার্কেটিং কেন বলা হয়, যে আমি এটা কনজিউমার বিহেভিয়ার দেখি। আমি তো আমার সেল করা লাগবে, আমি শুধু কুকি প্রডিউস করলে হবে না, কুকি প্রডিউস করলে হবে না, এটাকে আমার সেল করা লাগবে। তো সেল করতে গেলে আমি কি করি, আমি মার্কেটিং করা হয়, আমি সার্ভে করি, মানুষের ডিমান্ড দেখি, ডিমান্ড সাপ্লাই দেখি। তো এটা এই কারণে এটাকে মার্কেটিং বলা হয়। আনসোল থাকলে তো আমার রিসোর্স গুলো নষ্ট হয়ে যায়, সেই কারণে এটাকে মার্কেটিংও বলা হয়। এটা একটা সুন্দর পড়া, খুব সহজ একটা পড়া, মার্কেট ইকোনমি, আমার রেগুলেটেড ইকোনমি। মার্কেট ইকোনমি হলো আমার ডিমান্ড সাপ্লাইয়ের উপর প্রাইস সেট হয়, প্রাইস এবং প্রোডাকশন সেট হয়, প্রাইস এবং প্রোডাকশন সেট হয় ডিমান্ড সাপ্লাইয়ের উপর। ঠিক আছে। সো আমার বিজনেস এন্ড কনজিউমার মেক দ্য ডিসিশন, আমার কনজিউমারটা ডিসিশন নেয় যে আমি কি কোনটা কনজিউম করবো, কোনটা প্রডিউস করবো। এটা ফ্রি মার্কেটে হয়ে থাকে, ফ্রি মার্কেটে হয়ে থাকে। বাট রেগুলেটেড ইকোনমিতে আমি যেটা বলছিলাম যে প্রায় 5% আমার কি করতেছে হবে, আমার এগ্রিতে লোন দেওয়া লাগবে 5%। গভর্নমেন্ট যদি বাধ্য করে যে আমার কৃষি জমিগুলোতে কৃষি উৎপাদন করা লাগবে, তো আমি এই যে আমার গভর্নমেন্ট আমার ইন্টারফেয়ার করতেছে, আমার ইকোনমিতে গভর্নমেন্টের যখন ইন্টারফেয়ার থাকে, এটাকে আমি রেগুলেটেড ইকোনমি বলতেছি। আমার ধরেন প্রাইস, চালের প্রাইস নির্ধারণ করে দিচ্ছে 60 টাকা, এর বেশি হওয়া যাবে না। তো এইগুলোকে আমি রেগুলেটেড ইকোনমি বলতেছি, যেগুলোতে আমার গভর্নমেন্টের ইন্টারফারেন্স থাকে, আমার প্রাইস কত হবে, আমি কতটুকু কোয়ান্টিটি প্রডিউস করব, কতটুকু সাপ্লাই করব, তো এগুলো যে নির্ধারণ করতেছে, এগুলোকে আমি রেগুলেটেড ইকোনমি বলতেছি। তো এই ছিল পার্ট 1 এর আলোচনা, আমার মডিউলের আলোচনা। আমরা একটা বিরতিতে যাব। তো এই ছিল আজকে ক্লাসের আলোচনা। সো আমরা এখন কোশ্চেন অ্যান্সার সেশনে চলে যাব। তো সবাই ভালো থাকবো, আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ক্লাসে।